WBSLST কেমিস্ট্রি পিজি পরীক্ষার্থীদের স্বাগত জানাই। গতকাল সাজেস্টিভ মক টেস্টের ফার্স্ট পার্টের ভিডিও দিয়েছিলাম। আজকে সেকেন্ড পার্টের বাকি 15টি কোশ্চেনের উত্তরের অ্যানালাইসিস করে দেওয়া হবে। এখানে শুধু অর্গানিক পার্টটাই রয়েছে। সবাইকে বলবো, ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষার আগে যে সাজেস্টিভ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেস্টিভ কোশ্চেন এবং তার উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, এবং যে সমস্ত মক টেস্টগুলো নেওয়া হয়েছে সেই সমস্ত কোশ্চেন এবং উত্তরগুলো ভালো করে দেখে নিতে। কারণ এখানে আমি একটাই মক টেস্টের কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করে দিচ্ছি, তাই সেগুলো থেকে অনেক কোশ্চেনও থাকবে, তাই সেগুলো ভালো করে একটু দেখে নেবেন। যিনারা দেখেছেন আর একবার দেখে নেবেন। চলে আসি সেকেন্ড পার্টের প্রথম কোশ্চেন, 46 নাম্বার কোশ্চেন। প্রদত্ত কোনটি প্যারাসিটামল? প্যারাসিটামল হচ্ছে এন অ্যাসিটাইল প্যারা অ্যামিনোফেনল, মানে প্যারা পজিশনে ওইচ থাকবে আর এনএ অ্যাসিটাইল গ্রুপ থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এনএ অ্যাসিটাইল মানে NHCOCH3 আর প্যারা পজিশনে ওইচ, তাহলে আমাদের হবে 46-এর বি অপশান। চলে আসি 47-এর কোশ্চেন, অ্যামাইড CONH2, তাহলে P2O5 মানে জল শোষণ করে নেবে। তাহলে জল শোষণ করে নিলে পড়ে থাকবে সায়ানাইড CH3CN, আর তাকে যখন জল দিব, সায়ানাইডকে যখন জল দিয়ে আদ্রবেশন করব, CNটা জারিত হয়ে COOH হয়ে যায়, CNটা জারিত হয়ে COOH, তাহলে যেটা থাকবে CH3COOH, তাহলে হবে সি অপশান। আর একবার বলে দিচ্ছি, P2O5 জল শোষণ করে নেবে, তাহলে সায়ানাইড তৈরি হবে এমটা, আর এম থেকে যখন জল দিচ্ছি তখন CNটা জারিত হয়ে COOH হয়ে যাবে, তাহলে এনটা হবে CH3COOH। চলে আসে 48-এর কোশ্চেন, ইম্পর্ট্যান্ট কোশ্চেন। একটা ডাইজোনিয়াম লবণ দেওয়া আছে N2+Cl-, তাতে CuCN দিলে N2Cl-এর বদলে জায়গায় কী ঢুকবে? CN ঢুকবে, তাহলে ফিনাইল সায়ানাইড হবে। তাতে H+ জল দিলে কী হবে? CNটা জারিত হয়ে COOH হবে। তাতে NaOH হিট দিচ্ছি মানে সোডা লাইম দিচ্ছি, মানে ওটা হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে চলে যাবে, ফলে একেবারে পুরোপুরি বেনজিন পড়ে থাকবে। তাহলে বেনজিন এখানে নাম নেই, এখানে রয়েছে দেখো সায়ানাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যারিন, তাহলে আমাদের উত্তর হবে অ্যারিন, তাহলে 48-এর ডি। চলে আসি 49-এর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। থ্যালিমাইড দেওয়া আছে, থ্যালিমাইডে OH- দেওয়া আছে। OH- দিলে OH-টাকে নিয়ে নিবে, তাহলে এনের মাথায় মাইনাস হয়ে যাবে, এন নেগেটিভ চৈত্য পেয়ে গেল। তাহলে এই মাইনাসটা এবারে ওই যে অ্যালকিল হ্যালাইড যেটা দেওয়া আছে PHCH2Br, মানে বেনজিন বলা হয় CH2Br, ওই মাইনাসটা SN2 কৌশলে ওই CH2 কার্বনে আক্রমণ করবে, দেখানো আছে ডান দিকে দেখো, N- CH2 কার্বনে আক্রমণ করবে আর বিআরটাকে বের করে দিবে। তাহলে যেটা ঘটবে, থ্যালিমাইডের যে এনের সঙ্গে যেটা হবে CH2PH, মানে এটা। এবারে KOH হিট দিলে কি হবে? ওই থ্যালিমাইডের N বন্ধন থেকে গুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে হবে NH2 হয়ে যাবে, মানে হবে PHCH2NH2, আর ওটা হবে থ্যালিক অ্যাসিড। আমার থ্যালিক অ্যাসিড জানতে চাইনি, আমার বিটা শুধু জানতে চেয়েছে, তাহলে আমাদের যেটা উত্তর হবে PHCH2NH2। এটা হচ্ছে গ্যাব্রিয়াল থ্যালিমাইড সংশ্লেষের দ্বারা প্রাইমারি অ্যামিন তৈরি করা হয়, তাহলে এটাই হবে PHCH2NH2। তাহলে 49-এর হবে এ অপশান। তাহলে আবার একবার বলে দিচ্ছি, N- হবে, এই মাইনাসটা অ্যালকিল হ্যালাইডের যে কার্বনে আক্রমণ করবে আর তাহলে অ্যামিন তৈরি হয়ে যাবে, প্রাইমারি অ্যামিন তৈরি হয়ে যাবে, তাহলে হবে PHCH2NH2। চলে আসি 50-এর কোশ্চেন। টলুইন দেওয়া আছে, তাকে জারণ করা আছে, জারণ করলে CH3টা COOH হবে, আর তাকে SOCl2 দেওয়া আছে, SOCl2 দিলে COOHটা হবে COCl, অ্যাসিড ক্লোরাইড হবে, আর NaN3 দিলে কী হবে? Cl-এর জায়গায় ঢুকে যাবে N3, কেন Na+N3-, তাহলে CON3, যেটাকে অ্যাজাইড বলা হয়, অ্যাসাইল অ্যাজাইড। সেই অ্যাসাইল অ্যাজাইডকে যদি হিট দেওয়া হয়, এটা কী হবে? N+C+O, মানে আইসোসায়ানাইড তৈরি হবে। ওটা যদি বেনজিন বলে না থাকতো, ওটা কিন্তু আনস্টেবল হতো, আনস্টেবল হলে ভেঙে গিয়ে ওটা হয়ে যেত অ্যামিন হয়ে যেত, প্রাইমারি অ্যামিন হয়ে যেত। কিন্তু যেটা একটা বেনজিন বলে রয়েছে, রেজোনেন্স ঘটে, এই কারণে এটা ফিনাইল আইসোসায়ানাইড অবস্থায় থেকে যায়। এটা আছে কাটিয়াস বিক্রিয়া। এই কাটিয়াস বিক্রিয়ায় অ্যাসাইল অ্যাজাইড থেকে হিট দিলে আমাদের N2টা শুধু বেরিয়ে চলে যায়, তাহলে যেটা হয় বেনজিন বলয়
হ্যাঁ, এন ডবল বন্ড সি ডবল বন্ড ও, যেটাকে আমরা বলবো ফিনাইল আইসোসায়ানেট। মানে সি অপশান 50 সি। চলে আসি 51 কোশ্চেন। একটা সাইক্লোহেক্সানল দেওয়া আছে, সেখানে CrO3 H2SO4 অ্যাসিটোন। তাহলে এই CrO3 একটা জারক পদার্থ, জারিত করবে, তাহলে হয়ে যাবে ওটা সি ডবল বন্ড হয়ে যাবে, মানে সাইক্লোহেক্সানের মাথায় মানে সি ডবল বন্ড হয়ে যাবে। ওখানে গিগনাট বিকারক দেওয়া আছে CH3MgBr, আর জল আর্দ্র বিশূন্য দেওয়া আছে। দিলে কি হবে গিগনাট বিকারক রিয়াকশান আমরা জানি, ম্যাগনেসিয়াম পজিটিভ মানে তার পাশের কার্বনটা অবশ্যই নেগেটিভ চরিত্র, তাহলে নেগেটিভ মানে CH3টা ওই কিটো গ্রুপের কার্বনে আক্রমণ করবে, দিলে ওটা ও মাইনাস বা OMgBr হয়ে যাবে, জল দিলে সেটা হবে OH হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি ঢুকলো কে ওই কিটো গ্রুপের কার্বনে, CH3 ঢুকলো, আর ওটা হয়ে যাবে OH। তাহলে আমাদের দেখতে পাচ্ছি বি অপশান, সাইডে ডান দিকে একটা মেকানিজম অল্প করে দেওয়া আছে, দেখে নিতে পারো। 51 বি। চলে আসি 52 কোশ্চেন। ফেনলের সঙ্গে ক্লোরোফর্ম NaOH, আমরা এটা রাইমার টিমান বিক্রিয়া জানি, এখানে দিলে এটা কি হয়, OH CHO হয়, অর্থ পজিশানে আমাদের অ্যালডিহাইড গ্রুপ ঢুকে যায়, OH CHO। আমরা এটা রাইমার টিমান বিক্রিয়া, সেখানে H2CrO4 একটা জারক পদার্থ দেওয়া আছে, জারক পদার্থ দিলে কি হবে, COOH হয়ে যাবে CHOটা, তাহলে OH হবে COOH হবে অর্থ পজিশানে, যেটাকে আমরা বলি স্যালিসাইলিক অ্যাসিড। আর সেখানে আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড দিচ্ছি, অ্যাসিড অ্যানহাইড্রাইড দিলে CH3CO2O, এটা দিলে হয় OHটা যেটা ছিল, কারণ অ্যাসিড অ্যানহাইড্রাইড OH-এর সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে OCOCH3 হবে, OCOCH3 হবে, আর COOHটা অর্থ পজিশনে যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে বেঞ্জিন বলয়ের OCOCH3 হবে, আর অর্থ পজিশনে COOH, এটা হচ্ছে অ্যাসপিরিন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যেটা অ্যাসপিরিন, এটা ব্যথা বেদনা উপশমকারী ওষুধ। 52 হচ্ছে বি। চলে আসি 53 কোশ্চেন। RS নোমেনক্লেচার। RS নোমেনক্লেচার অনেকবার আলোচনা করা হয়েছে। RS নোমেনক্লেচার করতে গেলে প্রথমে তোমাকে পাইরোটি অনুযায়ী 1 2 3 4 সিলেক্ট করতে হবে। এখানে দেখো সবগুলোই কার্বন রয়েছে, আমাদের প্রথম দেখতে হয় যে বন্ধনের সঙ্গে সরাসরি কোন মৌল আছে, যার পারমাণবিক ভর বেশি, সেই 1 2 3 4 হয়। এবারে এখানে কিন্তু সবগুলোই কার্বন, কিন্তু সবগুলো কার্বন থাকলেও আমাদের দেখতে হবে কোনটা এক। আমাদের কিন্তু পাই CIP রুল অনুযায়ী অ্যাসিডে দেখতে পাচ্ছ এমনিতেই দুটো কার্বনের পরে অক্সিজেনের সংখ্যা বেশি হয়েছে, তাহলে অবশ্যই অ্যাসিডটা 1 নম্বর হবে। এবারে অনেকের মধ্যে দ্বিধা হতে পারে দুই অ্যালডিহাইড এবং অ্যালকোহলের মধ্যে কে বেশি হবে। অনেকে ভাবছে অনেকগুলো হাইড্রোজেন পরমাণু আছে, অনেক অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু আছে, এরও একটা অক্সিজেন পরমাণু রয়েছে, তাহলে হয়তো অ্যালকোহলটা 2 না, অ্যালকোহল 2 হবে না, অ্যালকোহলটা হবে 3, অ্যালডিহাইডটা হবে 2, মানে অ্যালডিহাইডটা কিন্তু CIP রুল অনুযায়ী পাইরোটি অনুযায়ী 2, ওটা দেখাতে হতো, ওটা এখানে দেখানো সম্ভব নয়, ওটা হচ্ছে তাহলে মনে রেখে দিতে হবে যে অ্যালডিহাইডটা হচ্ছে অ্যালকোহলের থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ CIP রুল অনুযায়ী COOH 1, CHO 2, CH2OH 3, আর CH3তে কোনো অক্সিজেন নেই, ওটা 4। তাহলে এবারে সাজানো হয়ে গেল। এবারে আমাদের নিয়ম হচ্ছে যে বিলো মানে ডট ডট করে যে বন্ধনটা দেখানো আছে, ওই বিলোতে যদি জোড় নাম্বার থাকে, এইটুকু শুনে মনে রাখবে, বিলোতে যদি জোড় নাম্বার থাকে আর ঘূর্ণন বাকিদের ঘূর্ণন 1 2 3 4 ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার দিকে হয় আর বিপরীত দিকে গেলে S, এটাই শুধু মনে রাখবে, বিলোতে 2 বা 4। কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিলোতে কি 3 আছে, তাহলে উল্টো নিয়ম হবে, বিলোতে 3 আছে মানে কি ঘড়ির কাঁটার দিকে হলে S, বিপরীত দিকে গেলে R। তাহলে এখানে দেখো একের পরে 2 ঘুরছে কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে আমরা দেখবো কি ওটা হচ্ছে R হবে, ওটা কি হবে R, কারণ বিপরীত দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে না R, কারণ আমাদের নিয়মটা যেটা ছিল জোড় নাম্বার দিয়ে নিয়মটা মনে রাখবে, বিজোড় নাম্বার দিয়ে নাম মনে রাখার দরকার নেই, জোড় নাম্বার মনে রাখলেই বিজোড় নাম্বারটা অলরেডি মনে চলে আসবে। এবারে অনেকে যেটা ভুল করে, এই যে একের পরে 2 মানে হয়তো বিলোটাকেও ধরে নেয়, ধরো কোনো জায়গায় 2 আছে, বিলোটা 2টাকেও ধরে নেয় না, কিন্তু ধরা যাবে না, বিলোটা ধরে নিয়েছে মানে বিলোটাকে বাদ দিয়ে একের পরে যদি 3 হয় 3 ধরতে হবে, একের পরে যদি 4 হয় 4 ধরতে হবে। তাহলে আমাকে দেখতে হবে যে আমাকে বিলোটা কোথায় আছে দেখে নিতে হবে, বিলোটাকে বাদ দিয়ে বাকি সিকোয়েন্স অনুযায়ী দেখতে হবে ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে। যদি ঘড়ি কাঁটার দিকে হয় বিপরীত দিকে হয় তার নিয়ম রয়েছে, নিয়ম অনুযায়ী করতে হবে। পরেরটাতে চলে যাই, দেখো OH 1 নম্বর, NH2 2 নম্বর, CH3 3 নম্বর, H 4 নম্বর। তাহলে এখানে দেখো বিলোতে 4 নম্বর জোড় নাম্বার রয়েছে, আর একের পরে 2 আমরা দেখি বা 3 দেখি, আমরা ঘড়ি কাঁটার এও বিপরীত দিকে হচ্ছে, তাহলে এটাও অ্যান্টিক্লোগাইজ, তাহলে এটা জোড় নাম্বার রয়েছে, তাহলে জোড় নাম্বার হলে S হয় অ্যান্টিক্লোগাইজ হলে।
তাহলে এখানে হবে RS 53A। আর যদি এই অল্প সময়ের মধ্যে বুঝতে সমস্যা হয়, আমার এর একটা ভিডিও, শর্ট ভিডিও RS নমেনক্লেচারের দেওয়া আছে, দেখে নিতে পারো। 54 কোশ্চেন, নিচের কোনটি আলোক সক্রিয়? তাহলে আলোক সক্রিয় চিনতে গেলে এক হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে, মানে একটা কার্বনে যে 4টা বন্ধন, 4টা বন্ধনে ভিন্ন মৌল বা মূলক থাকতে হবে। আর শুধু কাইরাল কার্বন থাকলেও যে সবসময় আলোক সক্রিয় হবে তার কোনো কথা নয়, কারণ কাইরাল কার্বন থাকলে যদি যৌগটা প্রতিসম হয়ে যায়, মানে সমান দুভাগে ভাগ করা যায়, তাহলে কিন্তু আলোক সক্রিয় হবে না, আলোক নিষ্ক্রিয় হবে। যেরকম দেখো বি অপশানের দিকে তাকাও, ওখানে কিন্তু মেসোটার্টারিক অ্যাসিড, ওর কিন্তু 2টো কাইরাল কার্বন আছে, কিন্তু ওর যৌগটাকেও সমান দুভাগে ভাগ করা যায়, প্রতিসম যৌগ, এই কারণে এটা আলোক সক্রিয় না, আলোক নিষ্ক্রিয়। তাহলে আলোক সক্রিয় হতে গেলে কাইরাল কার্বন থাকতে হবে এবং যৌগটাকে অপ্রতিসম হতে হবে, মানে সমান দুভাগে ভাগ করা যাবে না। তাহলে আমাদের হবে 54 ডি অপশানের দিকে তাকাও, ওখানে কিন্তু সবগুলোতেই আলাদা আলাদা বন্ধন রয়েছে। আর প্রথমটাতে 2টো CH3 আছে, 3 নম্বরটাতে 2টো H রয়েছে, আর বিতে তো মেসোটার্টারিক অ্যাসিড, আলোক নিষ্ক্রিয় প্রতিসম যৌগ, একমাত্র ডি অপশানটা হবে আলোক সক্রিয়। চলে আসি 55 কোশ্চেন, নিচের কোনটি অম্লধর্মী? তাহলে অম্লধর্মী হতে গেলে আমার OH বন্ধনে COOH যে OH বন্ধন যত দুর্বল হবে তত সহজে H+ ছেড়ে দেবে, তত বেশি আম্লিক হবে। আর সেটা সম্ভব হয় কখন? যদি -I প্রভাবযুক্ত কোনো গ্রুপ থাকে। +I প্রভাব থাকলে কিন্তু OH বন্ধনের ইলেকট্রন বাড়িয়ে দেবে, ফলে OH বন্ধন শক্তিশালী হয়ে যাবে। আর -I প্রভাব যত থাকবে তত OH বন্ধনে ইলেকট্রন কেড়ে নিবে বা টেনে নিবে, ফলে OH বন্ধন দুর্বল হয়ে যাবে, সহজে H+ ছেড়ে দিবে। তাহলে আমরা জানি কি CH3 গ্রুপের +I প্রভাব রয়েছে, আর CF3 মানে ফ্লোরিন ক্লোরিন এরকম যদি থাকে তাদের -I প্রভাব রয়েছে। তাহলে প্রথমটাতে +I প্রভাব রয়েছে, হবে না। বিটাতে 3টা প্লাস হবে, আরও শক্তিশালী হয়ে যাচ্ছে, বলে বন্ধন শক্তিশালী হয়ে যাচ্ছে, মানে H+ সহজে ছাড়বে না। 3 নম্বরটাতে যদিও ফ্লোরিন রয়েছে, কিন্তু একটা ফ্লোরিন রয়েছে এবং তার সঙ্গে আবার +I প্রভাব রয়েছে। তাহলে আমার ডি অপশানের দিকে তাকাই, এখানে কিন্তু 3টা ফ্লোরিন, মানে CF3, মানে সবচেয়ে বেশি -I প্রভাব কাজ করবে এখানে। আর সবচেয়ে বেশি -I প্রভাব কাজ করলে OH বন্ধন বেশি দুর্বল হবে, সহজে H+ ছেড়ে দেবে, তাহলে বেশি আম্লিক হবে ডি অপশান। চলে আসি আপেক্ষিক আবর্তন থেকে একটা কোশ্চেন দিয়েছে। আপেক্ষিক আবর্তনের মনে রাখার সূত্র হচ্ছে আপেক্ষিক আবর্তন সমান পরীক্ষালব্ধ রোটেশন আবর্তন বাই সি ইন্টু এল। পরীক্ষালব্ধ আবর্তন বাই সি ইন্টু এল, এই পরীক্ষালব্ধ আবর্তনের মান দেওয়া থাকবে, আর সির মান কিন্তু গাঢ়ত্বটা যেটা থাকবে মনে রাখবে g/ml থাকবে, যেটা থাকবে না চেঞ্জ করে নিতে হবে। এবার যদি g/10 ml দেওয়া আছে এই কোশ্চেন, দেখো g/10 mlটাকে ml করে নিতে হবে, 10 দিয়ে ভাগ করে নিতে হবে, g/ml থাকতে হবে গাঢ়ত্বটাকে, আর এলটাকে থাকতে হবে ডেসিমিটারে, ডিএমে থাকতে হবে, মিটারে থাকলে ডেসিমিটার করে নিতে হবে। তাহলে এই হচ্ছে দুটো কাজ, গাঢ়ত্বটাকে g/ml করে নিতে হবে, আর এলটাকে আমার করে নিতে হবে ডেসিমিটারে, মিটার থাকলে ডেসিমিটার করে নিতে হবে। আমাকে এখানে যেমন কোশ্চেনটা দেওয়া আছে, স্পেসিফিক আবর্তন রোটেশন বের করতে বলেছে, আপেক্ষিক আবর্তন বের করতে বলেছে, তার পরীক্ষালব্ধ আবর্তনের মান দেওয়া আছে 3.7, তাহলে আলফার জায়গায় 3.7 বসাবো, আর সির জায়গায় বসাবো 0.56/10, মানে 10 ml ছিল, তাহলে 0.056, আর এলের জায়গায় 10 মিটার ছিল, মিটারকে ডেসিমিটার করলে মানে 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে 100 দিয়ে ভাগ করলে যেটা কাটাকাটি করলে যেটা মান আসবে দেখবে সি অপশান 0.66 ডিগ্রি, তাহলে হবে 56C 0.66 ডিগ্রি। চলে আসি 57 কোশ্চেন, নিচের কোনটি সর্বোচ্চ সংখ্যক হাইপার কনজুগেশন গঠন দেখা যায়? তাহলে হাইপার কনজুগেশন হচ্ছে ডবল বন্ড সিস্টেম বা ক্যাটায়ন সিস্টেমের ক্ষেত্রে হয়। ডবল বন্ডের ক্ষেত্রে যদি বলি, ডবল বন্ডের পাশের কার্বনগুলোতে যতগুলো H থাকবে ততগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার, ডবল বন্ডের পাশের কার্বনগুলোতে যতগুলো H থাকবে ততগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটবে। একই রকম ক্যাটায়নগুলোর ক্ষেত্রে যত ক্যাটায়নের পাশের কার্বনগুলোতে যতগুলো হাইড্রোজেন থাকবে ততগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটবে। তাহলে আমরা প্রথমটাতে ক্যাটায়ন সিস্টেম দেওয়া আছে, তার পাশের কার্বন দেখো 3টা H রয়েছে, তাহলে ওখানে 3টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটবে। বি অপশানে দেখো ডবল বন্ড সিস্টেম রয়েছে, তারও পাশের কার্বনে 3টা হাইড্রোজেন রয়েছে, তারও 3টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটবে। সি অপশানের দিকে দেখো ক্যাটায়ন সিস্টেমে পাশের কার্বনে ওটা একটা কার্বন উঠে ছেড়ে গেছে, না ঠিক আছে, কারণ ওর পাশের কার্বনে 3টা 2টা 3 3 6টা হাইড্রোজেন রয়েছে, তাহলে 6টা হাইড্রোজেন রয়েছে মানে আমার হবে 6টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার। আর ডি অপশানের দিকে তাকাই, ওখানে ক্যাটায়নটার যে দুদিকে দুটো যে বন্ধন বেরিয়ে আছে, মিথাইল গ্রুপ রয়েছে, বন্ধন মানে মিথাইল গ্রুপ রয়েছে, ওই মিথাইল মানে CH3 মানে 3টা করে হাইড্রোজেন, তা দুটো মিথাইল গ্রুপ মানে 3 3 6টা হাইড্রোজেন রয়েছে। আর বেঞ্জিন বলের সঙ্গে যে বন্ধনটা জুড়ে আছে ওখানে কিন্তু একটা হাইড্রোজেন রয়েছে, এক লেখা আছে দেখো,
1, আর দুদিকে দুটো যে মিথাইল গ্রুপ রয়েছে তার 3 3 6টা হাইড্রোজেন রয়েছে, তাহলে মোট 7টা হাইড্রোজেন রয়েছে, ফলে 7টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার ঘটবে। তাহলে 57 হবে ডি অপশান, বেশি সংখ্যক হাইপার কনজুগেশন হবে 57 ডি। চলে আসে 58 কোশ্চেন, নিচের কোন অ্যালকিনটি ওজোনলিসিসের ফলে মিথানল পাওয়া যায়? মিথানল মানে ফর্মালডিহাইড, HCHO, মিথানল HCHO। তাহলে মিথানল পাওয়া যাবে কোনটাতে? দেখো ডবল বন্ড আমাদের ওজোনলিসিসে বিক্রিয়া হয়, জাস্ট ডবল বন্ডটা ভেঙে দুটো ও যুক্ত হয়ে যায়, এদিকে একটা ও যুক্ত হয়ে যায়, সেদিকে একটা, এইটুকু হচ্ছে ওজোনলিসিস বিক্রিয়া। তাহলে আমাদের মিথানল বা ফর্মালডিহাইড তৈরি হয় মানে নিশ্চয়ই ডবল বন্ডটা একবারে এক সাইডে থাকবে। তাহলে কোনটাতে ডবল বন্ড এক সাইডে রয়েছে? দেখো আমাদের সি অপশান দিকে তাকাও, ওর কিন্তু ডবল বন্ডটা একবারে এক সাইডে রয়েছে, তাহলে ওটাতে জাস্ট ওজোনলিসিস হলে ওর সঙ্গেই ডবল বন্ডটা ভেঙে জাস্ট ও যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে CH2O, আর CH2O মানে ফর্মালডিহাইড। আর বাকিটা যেটা তৈরি হবে মানে সাইক্লোহেক্সানেল রিং CH2CHO, হ্যাঁ এটা হবে, আর এই CHO। তাহলে আমাদের মিথানল জিজ্ঞেস করেছে, তাহলে অবশ্যই আমার হবে 58C। চলে আসছে 59 কোশ্চেন, একটা ট্রিপল বন্ড দেওয়া আছে, অ্যাসিটিলিন দেওয়া আছে, তাতে জল দিচ্ছে এবং জল যোগ করা হচ্ছে। জল যোগ করতে গেলে অবশ্যই HGSO দিতে হয় অ্যালকাইনের ক্ষেত্রে, আর হিট দিতে হয়, আর H2SO দিতে হয়। দিলে যেটা তৈরি হবে CH3CHO, অ্যাসিটালডিহাইড, কারণ জলযুক্ত হয়ে যাবে, জলযুক্ত হয়ে টটোমারিজম হয়ে যেটা হয়ে যাবে CH3CHO। তাহলে CH3CHO মানে অ্যাসিটালডিহাইড, আর তাকে যখন ও জারণ দিচ্ছি, জালিত করছি, অ্যালডিহাইডটা যাই তাহলে অ্যাসিড হয়ে যাবে, তাহলে অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড। তাহলে হবে 59 হবে সঠিক উত্তর বি অপশান, অ্যাসিটালডিহাইড অ্যাসিটিক অ্যাসিড। মানে প্রথমে অ্যাসিটালডিহাইড তৈরি হবে, তারপরে জারণ করলে অ্যাসিটিক অ্যাসিড। চলে আসছে 60 কোশ্চেন, লাস্ট কোশ্চেন, একটা অ্যালকাইন দিয়ে আছে, অ্যালকাইনকে লিন্ডলার অনুঘটক দিলে কী হবে, আর এনে তল এমনে কী হবে? তাহলে এটা হচ্ছে এমন এক দুটো বিক্রিয়া যেখানে ট্রিপল বন্ড থেকে ডবল বন্ডে গিয়ে বিক্রিয়া স্টপ হয়ে যায়। হ্যাঁ, আমরা জেনারেলি কী হয়, ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড, কিন্তু এই যে দুটো বিক্রিয়া দেওয়া আছে এটা ডবল বন্ডে গিয়ে থেমে যাবে, কিন্তু এই দুটো বিক্রিয়া বিশেষত দুটো ভিন্ন ধরনের। লিন্ডলার অনুঘটক দিলে হবে সিস অ্যালকিন, হবে সিস অ্যালকিন, আর এনে তরল মান দিলে হবে ট্রান্স অ্যালকিন। তাহলে আমাদের যেহেতু লিন্ডলার অনুঘটকটাকে দেওয়া আছে, তাহলে হবে সিস 2 বিউটিন, 2 নম্বরে ডবল বন্ড থাকবে সিস 2 বিউটিন, আর এনে তরল মধ্যে বি অপশান হবে ট্রান্স 2 বিউটিন। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 60 এ, সিস 2 বিউটিন, আর বিতে হবে ট্রান্স 2 বিউটিন, তাহলে হবে 60 এ। তাহলে এখানেই আমাদের গুরুত্বপূর্ণ 60টা কোশ্চেন মক টেস্ট দিয়ে আলোচনা করে দেওয়া হলো মাধ্যমে, সবারই কাছে খুবই হেল্পফুল হবে এই লাস্ট মুহূর্তে। সবাইকে বলবো সবাই ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন, সবাই সফল হবেন। মোটামুটি যা পড়েছেন সেগুলোকে একটু মাথার মধ্যে রিমেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করবেন, আর আমার যে সাজেশান কোশ্চেন এবং জিস নোট এবং মক টেস্ট যে নেওয়া হয়েছে ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন পরপর করে, ওগুলো একবার করে চোখ বুলিয়ে নিতে পারেন। তাহলে আর কোশ্চেনগুলো আমি PDF লিঙ্ক করে দিয়ে দিয়েছি, আমাদের পোস্ট অপশানে সব লিঙ্ক করে দেওয়া ছিল, যদি কোশ্চেন দরকার হয় ওখানেও পেয়ে যাবেন। তাই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নেবেন।